নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়া সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বলুন কেমন আছেন, ভালো আছেন তো সবাই? আচ্ছা, আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, যেহেতু সিরিজের ঘটনাগুলো শেয়ার করছি, একটু প্লিজ শুনবেন সবাই, এটাই বলার। তো আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন জয়নগর মজিলপুর থেকে বর্ণালীদি। হ্যাঁ, বর্ণালীদি শেয়ার করেছেন। উনি বলেছেন আমার নামটাই বলবেন, আমি জয়নগরের কোথায় থাকি সেটা আমি আপনাকেও বলছি না এবং কাউকে বলার দরকার নেই। তো আমি জানি না, অবভিয়াসলি আমি তো বলতেও পারবো না। তা আজকে উনি ওনার দুই মামাতো বোনের একটা অদ্ভুত করুণ ঘটনা শেয়ার করেছেন। এই ওনার দুই মামাতো বোনের একজনের নাম হচ্ছে শতরূপা, যে হচ্ছে বড় মামার মেয়ে শতরূপা, আর ছোট মামার মেয়ের নাম হচ্ছে অভিষিক্তা। এবারে এই দুই বোন দুজনেই কিন্তু মামাতো বোন এবং দুজনেই কিন্তু পিঠোপিঠি, কিন্তু দিদিভাই আমাকে এই দুই বোন কোথায় থাকতেন বা কিছু সেটা কিন্তু কিচ্ছু বলেননি। এবারে শতরূপা হচ্ছে একটু গুরুগম্ভীর টাইপের, আর অভিষিক্তা হচ্ছে প্রাণোচ্ছল, খোলামেলা এবং খুব ডাকাবুকো ধরনের একটি মেয়ে। তো স্কুলের পাঠ শেষ করে দুজনে একটি নামকরা কলেজে ভর্তি হয়। এবার কলেজে ভর্তি হওয়ার পর এই অভিষিক্তা শতরূপা ওখানে যাওয়ার পর খুব একটা বন্ধুবান্ধব ওর হয়নি, কিন্তু অভিষিক্তার কিন্তু প্রচুর বন্ধুবান্ধব তো জুটে যায়, যারা পরবর্তী সময়ে শতরূপারও বন্ধু হয়ে পড়ে। কারণ ওরা মোটামুটি ওই কয়েক মাসের বা এরকম কিছু ছিল, মোটামুটি পড়াশোনা একসাথেই দুজনে করতো, মানে একই ক্লাসে পড়তো। তা প্রচুর বন্ধু বান্ধব জুটে যায় এবং অভিষিক্তা তো পুরো প্রাণ খোলা, মন খোলা, হ্যাঁ, ফলে বন্ধু বাড়তে অসুবিধা হয়নি। তো এইভাবেই কিন্তু দিনগুলো আনন্দে খুশিতে চলতে থাকে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, আজকে যে ঘটনাটা বলছি এটা কিন্তু খুব বেশি দিন আগের ঘটনা না, মোটামুটি ধরুন 2017-18 এরকম সময়কার ঘটনা বলছি। তো ওই বন্ধু বান্ধব যত জুটে গেছিল দুই বোনের মধ্যে অভিষিক্তারই বেশি, শতরূপা খালি সাথে থাকতো। তা তাদের মধ্যে একটি ছেলে ছিল যার নাম ছিল তিমির, ওদের সহপাঠী। এই তিমিরের দাদা, আপন দাদা তন্ময়, সে এই কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র ছিল। এবং এই মাঝে মধ্যে হয় না, দেখবেন একটা স্কুলে, যেমন আমি আমার কথা বলছি, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার মেজো বোনও সেই স্কুলেই ভর্তি হয়েছিল, ফলে মাঝে মধ্যে ও আমার কাছে চলে আসতো, দরকারে অদরকারে আমি চলে যেতাম। সেরকমভাবেই তিমির মাঝে মধ্যেই কিন্তু তন্ময়ের কাছে যখন যেত এই বন্ধুদেরকে টেনে নিয়ে চল না যাকে পেতো টেনে নিয়ে যেত। এই করে করে তন্ময়ের সাথে কিন্তু একটা বন্ধুত্বের মতোই একটা সম্পর্ক, যদিও সে বয়সে একটু বড় ছিল, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, একটা ভালো সম্পর্ক কিন্তু গড়ে ওঠে এই দুই বোনের সাথেও। এবারে কোনো একটা দরকার পড়লে বা কিছু পড়লে, যেহেতু সে উঁচু ক্লাসে পড়ে আর এরা সবে গেছে আর কি, নতুন ভর্তি হয়েছে, দরকারে অদরকারে তন্ময়ের কাছে এরা মাঝে মধ্যে যেত। এবার ওখানে তন্ময়ের কাছে গেলে পর, তন্ময় ছিল অপূর্ব সুন্দর একটা ছেলে, এবার তন্ময়ের কাছে গিয়ে যখন যেত তখন কিন্তু যে ছোট বোন, হ্যাঁ, তার কিন্তু মানে অভিষিক্তার কিন্তু একটা ওখানে গিয়ে প্রচুর হাজারো কথা বলতো, হ্যাঁ, তন্ময়দা করে এই পেছনে লাগতো, ইয়ার্কি মারতো, এরকম কিন্তু করতো। কিন্তু শতরূপা কিন্তু একদম কিন্তু চুপচাপ থাকতো। তো এইভাবে চলতে চলতে যখন আর কি একটা সময় তো এমন হলো যে তন্ময় তো ফাইনাল ইয়ার, যেহেতু ও তো পাস টাস করে তো বেরিয়ে গেল কলেজ থেকে। আচ্ছা, তন্ময় পাস করে বেরিয়ে যাওয়ার আগে একদিন কি হলো, একদিনের ঘটনা বলি। একদিন সেদিনকে অভিষিক্তার শরীর খারাপ, মানে ছোট বোনটার শরীর খারাপ হয়েছে। তো শরীর খারাপ হওয়াতে শতরূপা সেদিনকে একাই কলেজে গেছে। এই সময় হঠাৎ করেই তিমির এসে বলে যে এই তোকে না, ও শর্ট করে ওরা শত বলতো বা অভি বলতো, এরমভাবে ডাকতো আর কি, মানে দুই বোনকে বলছো তোকে না দাদা ডাকছে, তিমির এসে বলেছে। তখন তো শতরূপা আকাশ থেকে পড়েছে, বলছে কেন ডাকছে? বলছে কি জানি, আমি সেটা জানি না, বলো শতকে একটু ডেকে দে।
তখন শতরূপা গেছে, এই বাড়ি কিন্তু গোলটা বাঁধলো। কীরকম গোলটা বাঁধলো? ওখানে গিয়ে তন্ময়ের সাথে যখন শতরূপা দেখা করে, তখন তাকে জোর করে ধরে কলেজ সংলগ্ন একটা মাঠ, যেখানে ছেলেমেয়েরা বসে টসে টিফিন টিফিন খায় এই সমস্ত, সেখানে নিয়ে গিয়ে তন্ময় কিন্তু শতরূপাকে পুরোপুরি নিজের ভালোবাসার কথা বলে, যে সে তাকে ভালোবাসে। তো যাই হোক, এখানে নিশ্চয়ই শতরূপারও সায় ছিল বা কিছু ছিল। তারপরে তো আস্তে আস্তে তন্ময় তো মানে ফাইনাল ইয়ার, যেহেতু পড়াশোনা দুজনেই করতে থাকে, এবং ও কিন্তু পাশ করে বেরিয়ে যায়। কিন্তু শতরূপা এই ব্যাপারটা কিন্তু কোনোভাবে বাড়িতেও তো জানায়নি, এমনকি তার যে বোন অভিষিক্তা একটু ছোট, তাকেও কিন্তু কোনোভাবে বুঝতে দেয়নি। তো ভালো কথা। এবারে অভিষিক্তা কলেজে থাকাকালীনও যখন বাড়ি আসতো, এসে নিয়ে সারাদিন, বল দিদি তন্ময়দা এটা বলল, কি মজার লোক তন্ময়দা, এরকমভাবে কিন্তু সমানে তন্ময়ের কথা বলতো দিদির সামনে। এবার সেটাকে নর্মাল ব্যাপার বলেই শতরূপা মনে করতো। এরপরে যেহেতু তন্ময় পাশ করে বেরিয়ে গেল ঠিক কথা, কিন্তু একই পাড়াতে এদের বাড়ি, সেহেতু মাঝে মধ্যেই কিন্তু অভিষিক্তা তন্ময়দের বাড়ি চলে যেত, এবং ঘুরে এসে নাচতে নাচতে আনন্দ করতে করতে আজ তন্ময়দা এই বললো, আজ তন্ময়দা সেই বললো, এই রকম কথা কিন্তু এসে এসে বলতো। আর শতরূপা কিন্তু কোনো দিনও তন্ময়দের বাড়ি যায়নি, কিন্তু কোনো একটা মানে ভাবে, কোনো একরকম ভাবে, তার মধ্যে একটা মাধ্যম ছিল টেলিফোন, আর ওই দিদি বলেছেন হয়তো কোনো চিঠি চাপাটি কিছু হতো বা কিছু। এদের মধ্যে কিন্তু এই ভালোবাসার সম্পর্কটা কিন্তু গভীর ছিল দুজনের মধ্যে, শতরূপা এবং তন্ময়ের মধ্যে। আর শতরূপা কিন্তু অনেকভাবে বোনের এই সমস্ত আনন্দ উচ্ছ্বাস দেখে শতরূপা কিন্তু, যেহেতু একজন মেয়ে, সে কিন্তু বারবার তন্ময়কে ক্রস করেছে যে ও তো খুব তোমাকে পছন্দ করে, তোমার কথা বলে, এই সমস্ত ব্যাপার। আর ততবারও তন্ময় ফুৎকারে উড়িয়ে দিয়েছে, দূরও পাগলি, ও আসে মজা করে বাড়িতে, বা আমার সাথে এই করে, গল্প করে, এই করে, ওকে তো আমি বোনের মতো দেখি, এরমভাবেই কিন্তু তন্ময় বরাবর বলে গেছে। এইভাবে তো সময় কেটে যায়। একটা সময় বাড়ির এই দুই মেয়ে কিন্তু কলেজ থেকে পাশ টাশ করে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরে যে ব্যাপারগুলো হয়, যে একটা বিয়ে থার ব্যাপার ট্যাপার চিন্তাভাবনা করা হয়, তা একদিন বাড়ির বড়রা সবাই মিলে বসেছে, বসে নিয়ে শতরূপাকে জিজ্ঞাসা করছে, যেহেতু বড় মেয়ে, মানে কয়েক মাসের বড়, তা বলছে যে তোর কি কাউকে পছন্দ আছে, তাহলে বল, এবার তো বিয়ে থার ব্যবস্থা করতে হবে। তখন যখন এই কথাটা বলেছে, তখন কিন্তু অভিষিক্তা হো 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 করে হাসছে, হেসে বলছে যে কি যে বলো, ও নিজে কথাই বলতে পারে না, ও আবার কাউকে ভালোবাসবে। সে আমি একজনকে ভালোবেসেছি, কিন্তু এখন আমি কাউকে বলবো না, যখন আমার টার্ন আসবে তখন আমি সবাইকে জানাবো, বলে খুব হাসছে। তা এখন যখন জোর কড়াকড়ি হচ্ছে, মানে বাবা মা তো আজকালকার দিনের বাবা মা, সেটা এটা যে ঘটনাটা বলছি খুব বেশি দিন আগের নয়, বাবা মারা বারবার করে জেনে নেয় কিরে কাউকে ভালোবাসা আছে কিনা, কাউকে পছন্দ করিস কিনা, এগুলো জেনে নেয়। তা ওরকমভাবে যখন জোরাজোরি করা হয়, শতরূপাকে বলে দে কিন্তু যে কাউকে ভালোবাসিস কিনা বা কাউকে পছন্দ করিস কিনা, তখন কিন্তু শতরূপা বাধ্য হয়ে খানিকটা তন্ময়ের নামটা করে। এবার তন্ময়ের কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, এলাকার ছেলে সবাই চেনে, হ্যাঁ, বাবা মার একমাত্র ছেলে, বাবার বিরাট বড় বিজনেস, এবং পরবর্তী দিনে এই বিজনেসের হাল কিন্তু তন্ময়, যেহেতু একটাই ছেলে না, তন্ময় একটা ছেলে না, তিমিরও আছে, তা ওই তন্ময় তিমির দুজনে মিলেই হাল ধরবে, যেহেতু মানে সবাই খুব আনন্দ পায় বা খুশি হয়ে যায়। তো বলেছে ঠিক আছে, তাহলে এবার ওদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলতে হবে। কিন্তু এই সময় একটা ছন্দপতন ঘটে। কি হয়, হঠাৎ করে ঠাস করে একটা আওয়াজে সবাই সচকিত হয়ে দেখে অভিষিক্তা কিন্তু অজ্ঞান হয়ে বা জ্ঞান হারিয়ে মাটির উপর লুটিয়ে পড়েছে। যাই হোক, অতি কষ্টে মানে ডাক্তার ডেকে আনা হয়, এবং ডাক্তারবাবু কিন্তু রীতিমতো ডাক্তারকে বেগ পেতে হয় ওকে জ্ঞান ফেরাতে।
এরপরে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু জানান যে আমি যেটা মনে হচ্ছে আমার, যে ও মনে না গভীরভাবে কোনো আঘাত পেয়েছে। এবার বাড়ির যারা আত্মীয় স্বজন, মানে ওই কাকা জ্যাঠা মা বাবা এরকম টাইপের যারা আছেন, তারা ভাবেন একটা বিয়ের কথা চলছিল, সেখানে মেয়ে কিভাবে আঘাত পেতে পারে, হ্যাঁ বিয়ের কথার মধ্যে কিসের আঘাত, হ্যাঁ তারাও কিছু বুঝে উঠতে পারে না। যাই হোক, এবারে তো তন্ময়দের বাড়িতেও যোগাযোগ করা হয়। তন্ময়ের বাড়ির লোকেরা তো খুব খুশি হন এবং ডেট টেট ঠিক হয়ে যায় যে 4 হাত 1 করবার মতো ব্যবস্থা হবে আর কি। তা এই সময় অভিষিক্তা একটা অদ্ভুত জেদ ধরে। সেই জেদটা হচ্ছে যে সে বলে যে তার কিছু গয়না, তার বিয়ের জন্য তার বাবা মা কিছু গয়না গড়িয়ে রেখেছিল। তার মধ্যে বিভিন্ন গয়নার মধ্যে বিশেষ একটি গয়না ছিল মকরমুখ বালা। এই মকরমুখ বালাটাই কিন্তু অভিষিক্তার ভীষণ পছন্দ ছিল। সে মাঝে মধ্যেই প্রায় প্রতিদিনই ওই মানে বালাগাছা হাতে গলাতো, গলিয়ে হাত দুটোকে আয়নার সামনে নেড়ে চেড়ে দেখত। তার ভীষণ পছন্দের ছিল এই জিনিসটি। সে জেদ ধরে এবং তার মাকে বলে আমি শতকে এই বালা জোড়া দিয়ে দেব। এবার তার মা প্রচণ্ড তাকে বোঝান এবং ভেঙে পড়েন যে মেয়ের জন্য গয়না বানিয়ে রেখেছেন, যে তুই ওটা কেন দিবি, অন্য কিছু তারা চিন্তাভাবনা করে রেখেছেন। কিন্তু তার একটাই কথা, ওটাই আমি দেব, কারণ ওটা আমার আর পড়া হবে না। আচ্ছা, বর্ণালীদি আরেকটি ঘটনা আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে অভিষিক্তার সাথে কিন্তু একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ওই সেই জ্ঞান হারাবার পর থেকে ঘটেছিল। মেয়েটি কিন্তু ধীরে 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 তার যে কি হলো ওই জ্ঞান হারাবার পর থেকে, তার হাসি চলে গেল, তার ছটফটে প্রাণোজ্জ্বল যে একটা ব্যাপার ছিল সেটা পুরো শেষ হয়ে গেল। ধীরে 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 সে না আস্তে আস্তে বিছানায় মানে পুরো মিশে যেতে থাকলো। তো এইবার রাত দিন বিছানায় শুয়েই থাকে, তার আর সেভাবে কোনো মানে চলৎ শক্তি রহিত মতো হয়ে গেল আর কি। তো যাই হোক, একদিন অভিষিক্তা অনেক চেষ্টা এই শতরূপাও অনেক চেষ্টা করেছে যে বোনের মনের খবর নেওয়ার জন্য, কারণ বড় বড় ডাক্তার কি দেশের বাইরে গিয়েও তার বাবা মা কিন্তু ট্রিটমেন্ট করিয়েছে এবং শতরূপার বিয়েও কিন্তু বেশ কিছুদিন পিছিয়ে গেছে এই বোনের কারণে, যে বোন আগে সুস্থ হয়ে উঠুক। তা এই যে ডাক্তারবাবুরা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, ডাক্তারবাবুদের প্রত্যেকের একটা কথা, সেটা হচ্ছে ও কিন্তু কোনো একটা মানসিক রোগের শিকার। তা মানসিক কি দুঃখ, কি কষ্ট, কি রোগ, সেটা জানার জন্য শতরূপা ভাবতো যে আমরা তো পিঠোপুটি দুই বোন, নিশ্চয়ই ও আমায় মনের খবর বলবে। কিন্তু কোনো দিনও মনের দরজা কিন্তু অভিষিক্তা শতরূপার সামনে খোলেনি। তা বিয়ের আগের দিন কিন্তু শতরূপাকে ডেকে পাঠায় অভিষিক্তা। তা শত এসে যখন বসে তখন বলে যে শত তোর হাত দুটো দে তো। তা শত যখন দুখানা হাত বাড়ায় তখন অভিষিক্তা বালিশের তলা থেকে ওই মকরমুখ বালা দুখানা ওর হাতে পরিয়ে দেয়, মানে দু হাতে। তখন তো শতরূপা হা হা করে ওঠে, বলে না না এ আমি নেব না। শতরূপা জানতো ওটা বিয়ের জন্য ওর বানানো। তখনও এমন কাঁদে, বলে নে না রে, নিয়ে নে রে, আমাকে ফেরাস না, এমন কাঁদতে থাকে। তখন শতরূপা বলে ঠিক আছে আমি নিচ্ছি। তখন কাঁদতে কাঁদতে তখন অভি বলে যে দেখ, একটা কিন্তু তোকে কথা আমায় দিতে হবে শত। তখন ও বলে কি বল অভি? তখন বলে যে বল তুই আমায় কথা দে কোনোদিনও এই বালাজোড়া তুই খুলে ফেলবি না। তখন ও বলে ঠিক আছে আমি কোনোদিনও খুলবো না। তার নির্দিষ্ট দিনে কি আর করবে, বাড়িতে একজনের যদি অসুখ হয়ে যায় সময় তো আর থেমে থাকে না। ওদেরও যেহেতু ছেলের বাড়িতে কথাবার্তা হয়ে গেছে, তারাও চাপ দেওয়াতে এই বিয়েটি কিন্তু হয়ে যায়। কিন্তু বৌভাতের দিন ওর বাপের বাড়ি থেকে একজনও কিন্তু কেউ ওদের বৌভাতে কিন্তু আসে না, কারণ তখন সেই দিনটা অভির কিন্তু তখন অবস্থা তৈরি হয়, সাংঘাতিক অবস্থা তৈরি হয়। তা অনুষ্ঠানের মানে বৌভাতের দিন অনুষ্ঠান মিটতে মিটতে অনেকটা রাত হয়ে যায়। একটা অত বড় বিজনেসম্যান, তার প্রচুর নিমন্ত্রিত লোকজন ছিল। তা প্রায় রাত্রি 2টোর সময় বাড়ির মহিলারা সবাই ধরে ধরে ওই মানে শতরূপাকে ফুলশয্যার ঘরে ওদের বসিয়ে দিয়ে আসে।
ওই বসে আছে আর তো চোখের জলে ভাসছে বোনের জন্য, যে আহারে আমি আজকে আমার বউ ভাত আর বোনটার আমার কি অবস্থা, কি আছে, কেমন আছে, কারণ ও জানতো খুব সিরিয়াস মানে ওর অবস্থা চলছে। তো যাই হোক, খুব চোখ দিয়ে জলের ধারা বেয়ে পড়ছে আর ও তো ওই ফুলশয্যার ঘরে বসে আছে। কিছুক্ষণ বাদে তন্ময় দরজা ঠেলে ঢোকে। তন্ময় যেই ঢুকেই প্রচণ্ড বিকট একটা চিৎকার করে দুদ্দার করে ও পালিয়ে যায় ঘরটা থেকে। তো ওর এই বিকট চিৎকারে আর বিয়ে বাড়ি সব মিটে গেছে, একটা নিস্তব্ধ পরিবেশ। সবাই তো যে যারা ছিল সবাই দৌড়ে এসছে, এসে দেখছে যে ও ঘর থেকে বেরিয়ে কিছুটা এসে ও জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারপরে তো ওকে মুখে চোখে জলে ঝাপটা টাপটা দিয়ে সবাই তো ওকে সুস্থ করে তোলে। কিছুটা করার পর ও বলে কি হয়েছে, তখন ও বলে যে আমি ঘরের মধ্যে যেই ঢুকলাম আমি দেখলাম শতরূপা নেই, সেখানে অভিষিক্তা সুন্দর করে ওরকমভাবে সেজে বসে আছে আর তার দু চোখ দিয়ে রক্তের ধারানি নামছে। ওই যে শতরূপা যে কাঁদছিল, যে চোখ দিয়ে জল পড়ছিল, ও এসে দেখছে ওখান দিয়ে রক্তের মতো দুটো চোখ দিয়ে ধারা নামছে। তা সবাই ওকে বকাচকা করে, যে কি বলছিস, উল্টো পাল্টা কথা বলছিস, বলে টোলে সবাই মিলে যাই হোক বুঝিয়ে সুঝিয়ে শতরূপার ঘরে সুন্দর করে ওকে ঢুকিয়ে দিয়ে যেই ও শ্বশুর শাশুড়ি সবাই যখন বেরিয়ে আসছে, তখন হঠাৎ করে ও শ্বশুর মশাইয়ের ফোনে একটা ফোন আসে। ফোনটা করেছে শতর বাবা, মানে শতরূপার বাবা। ফোন করে বলে, বেআই মশাই এদিকে তো একটা কাণ্ড ঘটে গেল, প্রায় 1.5 ঘন্টা হলো অভিষিক্তা মারা গেছে। তাহলে বুঝতে পারছেন তো, অভিষিক্তা তার মানে সত্যিই সেদিনকে হয়তো এসেছিল। তো যাই হোক, এইভাবে তো আস্তে আস্তে সময় তো কাটতে থাকে। কি রোগে অভিষিক্তা মারা গেল, কেন অভিষিক্তা মারা গেল, সবার কাছেই যেন অন্ধকার। আর শতরূপার বারবার মনে হয় যে আমি তো কতবার তন্ময়কে জিজ্ঞাসা করেছি, ওর বাবা মাকে জিজ্ঞেস করেছি, বলে হ্যাঁ ও তো ওকে ছোট বোনের মতো দেখে। আর ও তো কোনোদিনও তন্ময়দা জানিস তো এই বললো, তন্ময় জানিস তো সেই বললো, কিন্তু তন্ময়দা যে তার মনে এতটা জায়গা করে নিয়েছিল সেটা যখন শতরূপা বুঝলো অলরেডি তখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। শতরূপার শ্বশুরবাড়ি সবাই খুব ভালো, আস্তে আস্তে সময় এগোতে থাকে। তারা খুবই ভালো, খুবই শতরূপাকে ভালোবাসে, ভালো ব্যবহার করে, শতরূপাও খুব ভালো মেয়ে। কিন্তু একটা অদ্ভুত জিনিস আসছে শ্বশুর বাড়িতে। এই যে তিমির আছে বা ওর শ্বশুর শাশুড়ি রয়েছেন, এনারা মাঝে মধ্যেই শতরূপার মধ্যে অভিষিক্তাকে দেখতে পান। এটা হচ্ছে তাদের বক্তব্য। হয়তো শতরূপাকে শাশুড়ি মা বললেন, যাও তো বৌমা একটু বাগান থেকে একটু ফুল কটা তুলে এনে দাও তো, ঠাকুর পুজো দেবো। এই গেল, যখন ওই ফুল নিয়ে ফিরে আসছে ও শাশুড়িমা পরিষ্কার দেখছেন অভিষিক্তা হেঁটে আসছে। এটা মাঝে মধ্যেই কিন্তু এই তিনজনের মধ্যে তারা দেখতেন এবং তারা কিন্তু প্রচণ্ড ভয়ও পেতেন। কিন্তু তন্ময়ের সাথে সেই যে ফুলশয্যার রাত্রে একবার এই ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে কিন্তু কোনো আর ঘটনা নেই। তা একদিন এরকম একটা ব্যাপার ট্যাপার চলছে আর ওর বাবা মাও বলছে যে দেখ বোনটাও চলে গেল, ওকে একটু বাইরে যায়, একটু বাইরে কোথাও যায়। এই করতে করতে একদিন হঠাৎ করে তন্ময় ছুটে এসে বলল যে শতরূপা তুমি তৈরি হয়ে নাও, আমরা একটা অফবিট পাহাড়ি জায়গায় যাচ্ছি। এই যে জায়গাগুলো, এই যে পাহাড়ি কোন জায়গায় গিয়েছিল বা তাদের বাড়ি কোথায় ছিল, বর্ণালী এগুলো কিন্তু আমাকে শেয়ার করেননি। তা সেই মতো শ্বশুর শাশুড়ি খুব খুশি হয়, তারা হাসি মুখে ছেলে বৌমাকে তো রওনা করিয়ে দেয় ওই মানে যাত্রার উদ্দেশ্যে। এবারে সেই জায়গায় যেখানে আর কি যাওয়ার কথা সেখানে তো গিয়ে পৌঁছাবার পর ওখানে মানে নিজেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে টেড়াচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে দেখবেন সন্ধে টুপ করে কিন্তু নেমে পড়ে, হ্যাঁ তাড়াতাড়ি রাত্রি এসে যায় বা সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়। তাই এই বিকেলে নাগাদ ওরা না এরকম পাইচারি করছে, মানে ওই ওদের যেখানে আর কি উঠেছে তার সামনে খুব মনোরম নাকি পরিবেশ, সেইখানে কোথাও পাইচারি করছে। এবারে ওই মানে হোটেলই বলুন বা যাই বলুন, সেইখানে কিছু বোর্ডারও রয়েছে, তারাও এসছেন ঘুরতে। এবারে হঠাৎ করে ম্যানেজারের কাছে 2-3জন বোর্ডার দৌড়াতে দৌড়াতে এসে বলেন, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে দেখে যান। তখন বলছে যে কী ব্যাপার? বলছে একজন আমাদের এখানে একজন বোর্ডার এসছে, রুম নাম্বার বলে বলছে এই রুমে একজন বোর্ডার এসছে, আজকেই এসছে সম্ভবত। উনি ওই পাহাড়ি রাস্তায় বা ঢালে উনি ওনার স্ত্রীকে নিয়ে ঘুরছেন। বলল আমরা
যখন একদিকে ধরুন লম্বা সোজা সামনের দিকে গেল, বললো আমরা দেখছি ভদ্রলোকের পাশে কখনো একজনকে, পরক্ষণে আরেকজনকে, এরকম আমরা দেখছি। এবার বোর্ডাররাও ভয় পেয়ে গেছে। এবার ম্যানেজার বলছি আবার হয় নাকি, উনি ওনার স্ত্রী এসছেন, আমাদের হোটেলের রেজিস্ট্রেশন যে খাতা সেইখানে নাম টাম সমস্ত তোলা হয়ে গেছে, এই দুরকম দুজন লেডিকে আপনারা দেখতে পাচ্ছেন? বললো হ্যাঁ আমরা তাই দেখছি। বললো যা কি বলছেন আপনারা? তা ম্যানেজারের সাথে তর্কাতর্কি লেগে যায়, বলে আপনি গিয়ে চলুন দেখুন। বলে না এটা হয় না, এটা ভুল কথা বলছেন, আর এটা সায়েন্সের যুগ এখন আমাদের, এই সমস্ত কিছু হয় না, এগুলো কি বলছেন উল্টোপাল্টা, উনি শুনলে তো উনি রেগে যাবেন। বলে ওনাদেরকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে উনি তো পাঠিয়ে দিয়েছেন। এইবারে তন্ময় বলছে যে যাও, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, তুমি রুমে চলে যাও, আমি একটু পাইচারি করে যাচ্ছি। এবারে যখন বলছে যে তুমি রুমে চলে যাও, এর মধ্যে যখন বলেছে ওয়াইফকে, শতরূপাকে, যে তুমি রুমে যাও, এই সময় একজন বেয়ারা সে ওই চা ফা নিয়ে আসছে। তখন বলেছে যে মানে কি বলে, ওয়েটার বলুন বা বেয়ারা বলুন যাই বলুন, সে একজন একটি বাচ্চা ছেলে চা ফা নিয়ে আসছে। এবারে বলছে যে স্যারকে বাইরে দেখে বলছে, যে তন্ময়কে বাইরে দেখে, যে এটা আমি কোথায় রাখবো, আপনি তো এখানে রয়েছেন। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ওটা রুমে পৌঁছে দাও, আমি যাচ্ছি। এইবারে সেই ছেলেটি চায়ের কাপ ডিশ রেখে ছুটে আসছে পাগলের মতো। তখন এসে তন্ময় জিজ্ঞেস করছে তুমি এইভাবে ছুটছো কেন? তখন বলছে যে ঘরে ম্যাডাম নেই, অন্য আরেকজন ম্যাডাম বসে আছে। তখন তন্ময় বলছে অন্য একজন ম্যাডাম? বলছে হ্যাঁ, আপনার সাথে যিনি ম্যাডাম এসেছিলেন উনি নেই, অন্য একজন ম্যাডাম আপনার ঘরে বসে আছে। তখন তো ওকে ধমক ধামক দিয়ে তো তন্ময় পাঠিয়ে দিয়েছে, আর কি দেখেছো, হ্যাঁ কি খেয়েছো তুমি, এইসব বলে টলে পাঠিয়েছে। কিন্তু তন্ময়ের একটা কোথাও গিয়ে যেন একটা হালকা স্ট্রাইক হয়, যে তবে কি বাবা মা ভাই যেটা বলে সেটা কি ঠিক, তাহলে কি ফুলশয্যায় যেটা দেখেছিলাম সেটা কি ঠিক, ওর মনে কিন্তু একটা হালকা একটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু পড়ে যায়। যাই হোক, এরপরে রাত্রিবেলা, রাত্রের ডিনার হয়ে গেছে, তন্ময় ল্যাপটপে কিছু কাজকর্ম করছে, আর শতরূপা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো সমানে বলছে একটু লাইটটা কমিয়ে দাও না, একটু হালকা লাইট জ্বালাও না, এত পাওয়ারফুল লাইট জ্বালিও না, হ্যাঁ অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে, এরমভাবে সমানে বলছে, আর ওই মোবাইলে কী সব দেখছে। তো ঠিক আছে, উঠে কম পাওয়ারের আলোটা জ্বালিয়ে দিয়েছে। এবার জ্বালিয়ে দেওয়ার পর ওর মতো একভাবে কাজ করছে, করতে করতে এবার একটু কোনাকুনি, মানে যেখানে শতরূপা শুয়ে আছে তার কোনাকুনি একটা টেবিলে বসে কিন্তু তন্ময় ল্যাপটপ নিয়ে কি যেন করছে। করতে করতেই একটা এরম একটা আওয়াজ ও পায়, এবং এই আওয়াজটা পেতে পেতেই ও দেখে শতরূপা উঠে বসেছে, এবং ক্রমশ তার মুখটুক চেঞ্জ হয়ে পুরো অভিষিক্তাতে সে পরিণত হয়েছে, এবং একটা অদ্ভুত জান্তব গলাতে সে হঠাৎ করে ছুটে এসে মানে প্রচণ্ড জোরে তন্ময়ের গলা টিপে ধরে, এবং ওরকম গড়গড় গড়গড় করতে করতে বলে আমাকে ঠকানো, আমাকে ঠকানো, এরমভাবে বলতে থাকে। এবার তন্ময়, যেটা বর্ণালীদি বলেছে যে তন্ময় একজন পুরুষ হয়েও সেই শক্তির সাথে পেরে ওঠে না, এবং ক্রমশ যেন তার মনে হয় দমটা আটকে যাবে। এই সময় কিন্তু একটা কথা ওর মনে পড়ে, ও যখন এখানে আসছিল, মানে এই বেড়াতে যাবে যখন আসছে, বলে না মাদের একটা সিক্স সেন্স সবসময় কাজ করে, এবং অনেক কিছু মানে অনেক দূর পর্যন্ত অন্তত বাড়ির মায়েরা দেখতে পান। ওর মা একটা ছোট্ট হোমিওপ্যাথিকের একটা ছোট্ট কাঁচের শিশিতে একটু জলের মতো কিছু ওকে দিয়ে বলে এটা রেখে দে তোর কাছে। তখন ও বলেছিল যে এটা কি মা? তখন বলছে এটা মায়ের স্নান জল, যদি কিছু দেখিস অন্যরকম তাহলে এটা তুই ছিটিয়ে দিবি। এবার ও তো হো হো করে অবিশ্বাসের হাসিয়া হাসছে, কারণ ওর সাথে ওই ফুলশয্যায় কয়েকটা মুহূর্তই ও যা ঘটেছিল, তারপরে তো কিছু ঘটেনি।
কিন্তু মায়ের জেদের কাছে পরাজিত হয়ে ওই শিশিটা পকেটে রেখে দিয়েছিল। এবং ওই যে টেবিলে বসে কাজ করছিল, প্যান্টের পকেটে কখন ভারী ভারী লেগেছে, টেবিলের ওপর নামিয়ে রেখেছে। ওই গলা যখন টিপে ধরেছে, অতি কষ্ট করে হ্যাঁচড় ম্যাচড় করে ওই শিশিটা কোনোভাবে নিয়ে, শিশিটা থেকে জলটা নিয়ে ওর ওপর যেই ছিটিয়ে দেয়, ও নাকি ছিটকিয়ে গিয়ে মেঝের এক জায়গায় লুটিয়ে পড়ে শতরূপা। এবং আবার কিন্তু আস্তে আস্তে পুরো চেহারাটা ওর শতরূপা হয়ে যায়। আর কিন্তু অভিষিক্তাকে তন্ময় দেখতে পায় না। ওই রাতটা কোনোভাবে কাটিয়ে পরের দিন কিন্তু পরিমরি করে তন্ময় বাড়ির পথ ধরে। এবং এই যে তার এই সিদ্ধান্তে পুরো বোবা হয়ে যায় শতরূপা। সেও বুঝে উঠতে পারে না যে তন্ময় এরকম সিদ্ধান্ত কেন নিল। ওখানে তো কদিন থাকবে, কারণ শতরূপার কিন্তু এগুলো কিচ্ছু বলতে কিচ্ছু মনে ছিল না। এরপরে তো তন্ময় ফিরে এসেই বাবা মাকে পুরো ব্যাপারটা বলে, এবং বাবা মাও বুঝতে পারে যে কোনো সময় কিন্তু তার ছেলের জীবন সংশয় হতে পারে। তখন তারা পারিবারিক পুরোহিতের সাহায্য নেন, এবং এই পুরোহিত একজনের ঠিকানা বা ফোন নাম্বার সমস্ত কিছু দেন, যিনি কামাখ্যার একজন সিদ্ধ যোগী পুরুষ বা তান্ত্রিক বলতে পারি তার। এবার তাকে যখন ফোন করে এনারা পুরো ব্যাপারটা বলেন, তখন উনি বলেন, আমি আপনাদের বাড়ি গেলে হবে না, আপনারা চলে আসুন কামাখ্যাতে। এবং কামাখ্যায় কিন্তু তখন ওরা মানে পরিবারের সবাই মিলে, এবং শতরূপার মা বাবাও পর্যন্ত সবাই মিলে শুদ্ধ কিন্তু কামাখ্যায় পৌঁছে যান। এবং এই যে সিদ্ধ পুরুষ যার কথা বলছি, ইনি কিন্তু যখন বিভিন্ন যাগ যজ্ঞ বা বিভিন্ন রকম সব কিছু শুরু করেন, ক্রিয়া এগুলো শুরু করেন, যা তান্ত্রিক ক্রিয়া যেগুলো আছে, তখন কিন্তু সবাই অবাক হয়ে দেখে যে ওই যোগী পুরুষ বা সিদ্ধ পুরুষ যাই বলুন না কেন, ওনার সামনে কিন্তু পুরো যেন মনে হচ্ছে বসে আছে অভিষিক্তা। শতরূপা কিন্তু সেখানে নেই। তখন কিন্তু ওনার এই ক্রিয়া দ্বারা কিন্তু উনি অভিষিক্তার মনোবাঞ্ছা বা মনের খবর সবটুকুই কিন্তু জানতে সক্ষম হন। ওই তান্ত্রিক যেটা জানান সেটা হচ্ছে যে অভিষিক্তা প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছিল তন্ময়কে। সে ভাবতো যে তন্ময় তাকে, সে যে ভালোবাসে তন্ময় সেটা বোঝে, কিন্তু তন্ময় যে স্নেহ ভরে তাকে ছোট বোনের মতো দেখে, সেটা কিন্তু সে বুঝে উঠতে পারেনি। এবং মানে এক তো তন্ময়কে ভালোবাসার যে এই যে তন্ময়ের কাছে যাব, সেই একটা প্রচণ্ড ইচ্ছা ছিল। দুই হচ্ছে এই যে বালাটা, এই বালাটা হাতে পড়ে পড়ে সমানে দেখতো আর ভাবতো আমি শ্বশুর বাড়িতে যাব এই বালা জোড়া পরে। হ্যাঁ, তন্ময়ের কাছে, তন্ময়কে ভালোবাসা বা তন্ময়ের কাছে আসার আকর্ষণ বা মকরবুকো বালার আকর্ষণ যাই বলুন না কেন, এই কারণেই কিন্তু এই দুজনের মাঝে মধ্যেই কিন্তু অভিষিক্তা এসে পৌঁছাচ্ছিল। কারণ কোথাও গিয়ে তার কিন্তু মনে হয়েছিল তন্ময় তাকে ঠকিয়েছে, সেই জন্যই সেদিন কিন্তু প্রচণ্ড গলা চিপে ধরেছিল। তাই তান্ত্রিক যিনি, তিনি কিন্তু এই সমস্ত তন্ত্রক্রিয়া মেটাবার পর কিন্তু এই কথাগুলো পরিবারের লোকজনদের জানান, এবং অবশ্যই তাদের বলেন যে আপনারা ফিরে যান এবং বালা জোড়া, সেই মকরমুখ বালা জোড়াকে কিন্তু গঙ্গায় বিসর্জন দিয়ে বৌমা ছেলেকে নিয়ে বাড়ি ঢুকুন। তা ওনারা সেই মতো সেই কাজটাই করেছিলেন, এবং করবার পর আজ অবধি কিন্তু, বললাম তো খুব বেশি দিন আগের ঘটনা নয়, 2017-18 ঘটনা, এখন কিন্তু তারা খুব ভালো আছেন, এবং তার কোল আলো করে, শতরূপার কোল আলো করে কিন্তু একটি পুত্র সন্তানও এসছে। তারা এখন ভীষণ ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ঘটনা এই পর্যন্তই, যেটা বর্ণালীদি শেয়ার করেছেন। আমি যতটা পারলাম আমার মতো করে বলার চেষ্টা করলাম। উনি যতটা ভালো বলেছেন আমি ততটা পারিনি, আমি আমার মতো করে বললাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিও।
এবং যারা পুরনো বন্ধুরা রয়েছেন, নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন, তাদের কাছে কিন্তু আমার আবদার, হ্যাঁ, একটু পরিবার পরিজন সবার মাঝে ভিডিও ভালো লাগলে এগুলো একটু শেয়ার করে দেবেন, তাতে আমাদের পরিবারটা আরেকটু বড় হবে। আর যারা নতুন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা আমাকে শুনলেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের প্রত্যেকের কাছে বলা, যারা আমার এই পরিবারের সদস্যরা তাদের কাছে বলা যে এইভাবে যেভাবে অনেক মানুষ এগিয়ে এসে ঘটনা শেয়ার করছেন, তাতে একটা করে দিন আমি বাড়াতে পারছি, আমি আসতে পারছি আপনাদের কাছে, আপনাদের একটা ঘটনা শোনাতে পারছি, এটা আপনাদের ভালো লাগা বলে না, আমারও ভালো লাগা। হ্যাঁ, তাহলে চ্যানেলটাকে আমি আরও দীর্ঘদিন এভাবে টেনে নিয়ে যেতে পারবো। যদি আপনারা নিজেদের জীবনে ঘটা বা কারোর মুখ থেকে শোনা, আপনারা যদি চান যে আমার নাম বলবেন না, অনেকে আছেন ক্যামেরার সামনে আসা পছন্দ করেন না, আপনারা যেভাবে বলবেন, যদি মনে হয় আমার দ্বারা হবে তাহলে আমাকে নক করতে পারেন। তাহলে আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।